সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি বললেন তারেক রহমান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। সংস্কার ও স্থানীয় সরকার ভোটের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা জামায়াতের। আমরা তো গলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। তারা যদি এখন বলে আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুক্রবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাইকে অংশ নেয়ার আহ্বান, দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনা প্রধানের, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ। ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। জয়শঙ্করের বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা, যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন আসার তথ্য নেই। চলমান সংকটে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় মূল কাজ যেন আড়াল হয়ে না যায়। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর দক্ষিণ বিএনপির সম্মেলন। জেলা সার্কিট হাউস মাঠে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার হাতে, স্লোগানে মিছিল নিয়ে তারা যোগ দেন কাউন্সিলে। উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা মহানগর। আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অপ্রয়োজনীয় আলোচনায় আড়ালে চলে যাবে সরকারের মূল কাজ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় যাবে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এদিকে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এদিকে সকালে নয়াপল্টনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। সরকারের থেকে দল করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান তারা। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ও স্থানীয় সরকার ভোটের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা করেছেন জামায়াত নেতারা।
কিছু গণমাধ্যম আধিপত্যবাদীদের সেবা দাসে পরিণত হয়েছে উল্লেখ করে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে দলটির নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবেন বলে আবারও জানিয়েছেন জামায়াতের আমির। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বক্তব্যে সংস্কার ও স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা করেন নেতারা। এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দেব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদেশে বাংলাদেশের বন্ধু থাকলেও কোনো প্রভু থাকবে না। এ সময় গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টদের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে 2014 সালে সরকার বিরোধী আন্দোলনে নিহত বেলালের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির। পরে পথসভায় বক্তব্যে বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও এখনো জুলুম শেষ হয়নি। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের কথা জানান তিনি। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সুন্দর সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার আত্মপ্রকাশ করবে অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক দল। থাকবেন জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষের শক্তির সবাই। সন্ধ্যায় বাংলা মোটরে সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জুলাই আন্দোলনে তৎকালীন সরকার প্রধানের পদত্যাগের দাবি আসার সময় থেকেই সামনে আসছিল একটাই প্রশ্ন, বিকল্পকে। তখন থেকেই বারবার আলোচনায় এসেছে ৭১-এর স্বাধীনতার পরও এদেশের মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে পুরনো রাজনৈতিক দলগুলো। এদিকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধি থাকা এবং তাদের নতুন দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ছিল তুঙ্গে। এসবের মাঝেই এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সংগঠনগুলোর নতুন রাজনৈতিক দলের, যার যাত্রা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে। সোমবার বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে একথা জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের সকল অংশীদারিত্ব, আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে, বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। এই জনমত জরিপে প্রায় ২ লাখের বেশি মানুষ নিজেদের মতামত দিয়েছেন উল্লেখ করে সহিংসতা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অভ্যুত্থানকারীরা। বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাঁধে নিয়ে এই রাজনৈতিক দলটি গঠিত হবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও ভালো করার অবকাশ রয়েছে। দ্রুতই মিলবে ফলাফল। আইন শৃঙ্খলার উন্নয়নে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রেস সচিব জানান, বাড়ানো হচ্ছে পুলিশ ও যৌথ বাহিনীর টহল। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ডাকাতি ছিনতাই রোধে একযোগে মাঠে নামছে র্যাব, এটিইউ ও ডিএমপি। ক্রমবর্ধমান এসব অপরাধমূলক কার্যকলাপ, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসী হামলার আশঙ্কার অভিযোগ রয়েছে সাধারণ নাগরিকদেরও। সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই হরহামেশা ঘটছে এমন ঘটনা।
এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নয়নে সোমবার দুপুরে সচিবালয়ে বসে কোর কমিটির জরুরি বৈঠক। এতে যোগ দেন কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে পুলিশের পেট্রোল, পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ধ্যা থেকেই আরও তৎপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ছিনতাই রোধে মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3টি ইউনিট। আর ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টার কমতি নেই সরকারের। ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে, আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ভিন্ন পরিকল্পনা নেয়ার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে পদযাত্রা ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এদিকে বনশ্রীতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়ার দাবিও তাদের। এই ঘটনায় 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটা কোনো পূর্ব পরিকল্পিত কিনা এটা অবশ্যই স্থানীয় মনে করেন না, প্রশাসনকে এটা খতিয়ে দেখা উচিত। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় গণপদযাত্রা। সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশি বাধায় পড়ে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তিও হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফার্মগেটে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আমার সংবিধান আমাকে গ্যারান্টি দেয়, সেটিও আমাদের ভায়োলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দিস গভর্নমেন্ট মিজারেবলি ফেইলড। আমাদেরকে আমাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, এটা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। তিনি যদি তার কাজে ব্যর্থ হয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি কি তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে এই জায়গায় বসে আছে? যতক্ষণ না আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়বো না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হলে বাড্ডা ব্লকেট ও মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিভিল অ্যাপ্রোচ থেকে কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই আন্দোলনের সংহতি আছে তার। কুমিল্লায় এক অনুষ্ঠানে কথা বলেন হাসনাত। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবেই, এবং আমরা সিভিল যেই অ্যাপ্রোচ থেকে আমরা চেষ্টা করছি আইন শৃঙ্খলা কীভাবে পরিস্থিতি জনজীবনে যেন গণ আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। একই সাথে সাথে আপনি এটিও জানেন যে গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে। তো সেই আন্দোলনে আমাদের অবশ্যই সংহতি রয়েছে। সেই জায়গা থেকে আমরা উপদেষ্টার কার্যালয়ের দিকে গিয়েছি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করারও নির্দেশ দেন তিনি।
সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নিজেও ফায়ারিংয়ে অংশ নেন জেনারেল ওয়াকরুজ্জামান। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে ৩৩ পদাতিক ডিভিশন, দ্বিতীয় স্থান পেয়েছে ৭ পদাতিক ডিভিশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। এদিকে দায়িত্ব পালনকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেন সেনাপ্রধান। ডিপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ যোগাতে ফায়ারিংয়ে অংশ নেন সেনাপ্রধান। সময় সংবাদ, সাভার। ভারতকেও ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। সম্পর্ক ঠিক করা দুপক্ষেরই বিষয়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থেকে বিতর্কিত বক্তব্য দিয়ে দেশের অস্থিতিশীলতার আগুনে ঘি ঢালছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এদিকে একাধিকবার যুক্তরাষ্ট্র থেকে $29 বিলিয়ন দেশে আসার বিষয়টি আলোচনায় এলেও এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়। গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। 29 বিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাহলে ভালো। আপনারাও খুব বেশি তথ্য জানেন না এই সম্বন্ধে, আমি তার থেকেও কম জানি। আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে দেশের মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সেবা নিতে যাওয়া রোগীরা। বিক্ষোভকারীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সোমবার সকালে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেন ইন্টার্নরা। জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরে স্মারকলিপি দেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। অনতিবিলম্বে ম্যাটস ডিএমএফ যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এমবিবিএস বিডিএস ছাড়া কারোর নামের পূর্বে ডক্টর বসবে না, কোনোভাবেই না। যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। ভোগান্তি হচ্ছে, তারপরে ইন্টার্নি ডাক্তার ওনারা থাকলে সবসময় তো রোগীর দেখাশোনা করতে পারে। তারা কাজে ফেরুক, এটা আমরা চাই, তাহলে আমাদের চিকিৎসা ভালো হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের রেল লাইন অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ। সকালে কালিয়াকৈরে হাইটেক রেল স্টেশনের সামনের রেল লাইন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে, তবে তাদের এই নাম পছন্দ হয়নি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশের দাবিও জানান তারা। এবার বাণিজ্য সংবাদ।
অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে হাসিনা সরকার, এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ আশ্বাস দিয়েছেন তার দল ক্ষমতায় গেলে অর্থনৈতিক আমলাতান্ত্রিক জটিলতা কমানো হবে। অর্থনীতির সত্যিকার সংস্কারে কোনো রাজনৈতিক দলই আগ্রহ দেখায়নি বলে মনে করেন সিপিডির চেয়ারপারসন রেহমান সোবহান। এই বাস্তবতার নিরিখে কৌশল সাজানোর তাগিদ তার। সিপিডি আয়োজিত 2 দিন ব্যাপী সম্মেলনে এসব কথা উঠে এসেছে। হাসিনা সরকারের অর্থনৈতিক খাতের অনিয়মের চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। এদিকে অর্থনীতি পুনর্কৌশল গঠিত টাস্ক ফোর্স করেছে নানা সুপারিশ। তারই আলোকে ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল নির্ধারণের রাজধানীর ব্র্যাক সেন্টারে 2 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাতে বৈচিত্র্যহীন রফতানি ও কঠোর আমদানি নীতির মতো চ্যালেঞ্জ সহ ব্যবসার বেহাল দশার কথা উঠে এসেছে। We have to also think about export expansion and then export diversification as well. গভর্নমেন্টের উপর আমাদের এত বেশি নির্ভরতা, এটা আমাদেরকে পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে এক্সপোর্ট কনসেন্ট্রেটেড কান্ট্রি হিসেবে দাঁড় করিয়েছে। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হ্যাজ বিন অ্যাবিসমাল to understate anything else, so there's nothing to go and talk about. এ সময় বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আশ্বাস দেন তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে কমানো হবে অর্থনৈতিক ভোগান্তি। আমাদের মনে হয় সার্বিকভাবে ম্যাক্রো ইকোনমিক ইস্যুগুলো অ্যাড্রেস করা দরকার, কারণ আমাদের ট্যাক্স বেস ইজ পুয়ার, সেটা আমরা ক্রিয়েট করতে পারছি না। যেখান থেকে রাষ্ট্র আসার কথা, কিন্তু আমরা যাচ্ছি কোথায় ভিএটিতে, আমরা যাচ্ছি কোথায় সাধারণ মানুষের উপর ট্যাক্স করছি, আমরা ইম্পোর্ট ট্যারিফ করছি। ক্রান্তিকাল পার করা অর্থনীতি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, বয়ে বেড়াতে হচ্ছে বিগত সরকারের লুটপাটের ক্ষত। পরামর্শ দেন রফতানি বহুমুখীকরণের। We need to be cognizant of all this and then utilize this as appropriate levers, bring efficiencies in these 3 things that I think are fundamental for our diversification enablers. অর্থনীতিবিদ রেহমান সোবহানের পরামর্শ, অতীতের আলোচনা বাদ দিয়ে বাস্তবতাকে সামনে রেখে করতে হবে সংস্কার, কৌশলী হতে হবে দ্বিপাক্ষিক বাণিজ্যে। I don't know how many special task forces just to look at the problems of diversification and promoting exports from the leather industry have been set up. ব্যাংক ও শেয়ার বাজারেও বড় ধরনের সংস্কারের তাগিদ উঠে আসে সিপিডির আয়োজনে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির খোঁজে বন অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। প্রকল্পের 9/6 ভুয়া কাগজে অর্থ উত্তোলন ও বদলি বাণিজ্য সহ নানা অসঙ্গতির নথি জব্দ করা হয়। দুদক বলছে, নথিপত্র বিশ্লেষণ করে কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় 25% বনভূমি প্রয়োজন। সেই লক্ষ্যে সরকারি বনজ সম্পদ উন্নয়নে 2018 সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। প্রায় 1,500 কোটি টাকার বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নে পদে পদে হয়েছে দুর্নীতি। এমন অভিযোগে সোমবার বন ভবনে অভিযানে যায় দুদক। সংস্থাটি জানায়, সুফল প্রকল্প, বনায়ন প্রকল্প কিংবা রাজস্ব খাতে বরাদ্দের টাকা কাগজে কলমে দেখিয়ে 1,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যার প্রমাণ পেয়েছে দুদক। একইভাবে সিন্ডিকেটে পোস্টিং বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। এর সঙ্গে প্রধান বন সংরক্ষক কর্মকর্তা আমির হোসেন চৌধুরী, বিপুল কৃষ্ণ দাস সহ অনেকে জড়িত থাকার অভিযোগ আছে। এই প্রকল্প সহ আপনার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বদলি ও পদোন্নতি বিষয়ে সার্বিক নানাবিধ দুর্নীতির একটি অভিযোগ আমাদের কাছে ছিল। আমরা সকল বিষয়ে তথ্য উপাত্ত এখানে চেয়েছি। আমরা কিছু তথ্য উপাত্ত, কিছু নীতিমালা পেয়েছি। আমরা সেগুলো খতিয়ে দেখে আমরা প্রতিবেদন দিব। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক কর্মকর্তা জানান, স্থানীয় পর্যায়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছেন। দুদককে যাবতীয় নথিপত্র সরবরাহ করা হবে। অনিয়মের মানে সামগ্রিকভাবে তো বলা যাবে না, এটা তো ধরেন অনিয়মটা হচ্ছে একেবারেই ব্যক্তি বিশেষ, ঠিক আছে? এটা কোনো গোষ্ঠীরও বিষয় না। যে ব্যক্তি এটার সাথে জড়িত ছিল উনি সাসপেন্ড হয়েছেন, উনি বিভাগীয় মামলা হয়েছে, শাস্তি হয়েছে। 28টি জেলা ও 5টি বনাঞ্চলের আওতায় থাকা সুফল প্রকল্পটি আগামী জুনে শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি, বললেন তারেক রহমান। শুক্রবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই অংশ নেওয়ার আহ্বান। দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।